ন্যাড়া একবার বেলতলায় যায়, দুবার বেলতলায় যায়, কিন্তু বারবার কি ন্যাড়া বেলতলায় যেতে পারে? একবার হয়তো জানতো না তাই চলে গিয়েছে, দ্বিতীয়বার হয়তো জানতো কিন্তু ভুলে গিয়েছে, কিন্তু সেই যে দ্বিতীয়বারের তার আঘাত তার জীবনে এতটাই ক্ষত সৃষ্টি করে, একে তো ন্যাড়া, তার উপর আবার বেলের মতো জিনিস, তাহলে তো সে নিশ্চয়ই সারা জীবন সেই কথাটা মনে রাখবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিবার নাকি সে শুধু ঠকেইছে, সে কাউকে কিন্তু ঠকায়নি, সে বারবার কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে ঠকেছে। শুধু কি এই মানুষগুলোর মধ্যে পরকীয়া করা পরপুরুষই আছে, নাকি নিজের মা, বাবা, দাদা, বৌদি, ঠাকুমা এবং তার যেই সমস্ত রিলেটিভরা আছে তারাও এর মধ্যে যুক্ত আছে? তো নিশ্চয়ই আমার এই প্রথমকার কথাগুলো শুনে ও ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, টিনুকে নিয়ে এবং বাচ্চার বাবাকে নিয়ে আমার এই ভিডিও। আজকে সারাদিন সেইভাবে কোনো ভিডিও দিতে পারিনি। সন্ধেবেলা একটা প্রবাসে ঘর কন্যার মহুয়াদিকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, তারপর যথারীতি একটু বেরিয়েছিলাম, আর এখন মনে হলো যে ভিডিওটা তো করি, না দিই না দেবো, কালকে সকালে দেবো, কালকে সকালে আবার ভোট দিতে যাব, সকাল সকালই যেতে হবে, দেখি কি হয়, কখন যেতে পারি আর কখন আসতে পারি, কারণ প্রচণ্ড ভিড় হয়। তো যাই হোক, ভিডিওটা তো করে রাখি, চেষ্টা করব সকালে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেওয়ার। চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। টিনুর দুদিনের ভিডিও মিলিয়ে আজকে আমার এই ভিডিও। তার প্রথম দিনের ভিডিওর যে টাইটেলটা, মানে দুদিনের প্রথম দিনের ভিডিওর যে টাইটেলটা, সেটা হচ্ছে 2025-এ অনেক কারোর কাছ থেকে ধোঁকা খেয়েছি আর না, এরকমই একটা কথা। তো আমি এক্ষেত্রে প্রথমেই একটা কথা বলতে চাই, যখন বাচ্চার বাবার বাড়ি থেকে টিনু বেরিয়ে চলে এলো তখন কিন্তু বেশিরভাগ মানুষ কি বলেছিল, হ্যাঁ মেয়েটা পরিস্থিতির শিকার, মেয়েটা হয়তো সেই বাড়িতে এতটাই অত্যাচারিত ছিল, মুখ বুজে হয়তো সহ্য করেছে, কিছু বলতে পারেনি। প্রথমত অল্প বয়স, দ্বিতীয়ত হয়তো ভেবেছিল সন্তানটা আস্তে আস্তে বড় হলে সমস্তটা ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক হয় না। তাই কিন্তু সে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে, এবং সে যে পরকীয়াটা করেছিল সেটা নাকি পরিস্থিতির চাপে পড়ে, যখন নিজের স্বামীর কাছ থেকে ভালোবাসা, সুখ, আহ্লাদ এগুলো পাচ্ছিল না, তখন সেই বিষয়টা যখন অন্য কোনো পরপুরুষ দিচ্ছিল, তখন নাকি সেই মোহে পড়ে সে পরিস্থিতির শিকার হয়ে সেই রকম একটা পরিস্থিতি কিন্তু ঘটিয়ে ফেলে। তারপর যথারীতি যখন এই কথাটা বলতে আরম্ভ করলো, ওই যে কথায় আছে একটা শিয়াল ডাকলে হাজারো শিয়াল ডাকতে আরম্ভ করে দেয়, প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু ঠিক এমন কথাই বলতে আরম্ভ করেছিল। তারপর যথারীতি বাচ্চা অন দ্য ওয়ে, কিন্তু তারা কোথাও না কোথাও একের পর একটা দিন গুনেছে যে আজ বুঝি টিনু আমাদেরকে কিছু গুড নিউজ দেবে, আজ বুঝি টিনুর সাথে হওয়া অত্যাচারের কোনো না কোনো একটা দিক আমাদের সামনে তুলে ধরবে, যে আইনত দিক থেকে বাচ্চার বাবার এই শাস্তিটা হয়েছে, প্রযোজ্য হয়েছে। সেগুলো তো হলোই না, পরবর্তীতে গিয়ে যখন বাচ্চার রাইটটা পর্যন্ত টিনু ছেড়ে দিল, তখন কিন্তু তার পজিটিভ ভিউয়ার্সরা তার দিক থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিল, এবং তারা বিশ্বাসই করেনি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা, যে এই যে ফ্ল্যাটে এই দেখো 1 কাপ চাল নিয়েছি, একার হয়ে যাবে বলো, এই তো 2টো রুটি করছি, আমার এই 2টো রুটিতে হয়ে যাবে। তখন যখন আমরা বলতাম যে এরকমটা তো হতেই পারে, 1 কাপ চাল আমাদের সামনে দেখানো হলো, পরবর্তীতে আর 1 কাপ চাল তাতে দিয়ে দেওয়া হলো। অনেক সময় আমরা দেখেছি 800-900 মাংস রান্না করেছে, বলেছে রাত্রিরে খাবো, তার পরের দিনও খাবো, অথচ তার পরের দিনের ভিডিওতে সেই মাংস কিন্তু আর দেখায়নি, দেখিয়েছে আলাদা তরকারি। তখন আমরা প্রশ্ন করেছি তাহলে আগের দিনের 800 মাংস কোথায় গেল? কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই আমাদের কাছে কিছু খবরাখবর থাকতো, তার থেকেও বেশি কিন্তু আমরা ভিডিও দেখে ক্যালকুলেশন করে তোমাদের সামনে বলতাম। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে একটা ভিডিও দেখে, একজন ভিউয়ার্স কিন্তু সেইভাবে দেখে না। কিন্তু একটা মেয়ে যখন মানে প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে ঠকিয়ে গেছে, ভুল বলে গেছে, তখন কিন্তু তার সেই পজিটিভ ভিউয়ার্সরা এখন কিন্তু অনেকটা সচেতন হয়ে গিয়েছে, তারাও কিন্তু আমাদের থেকে বেশি ভালো করে তার ভিডিওগুলোকে দেখে, এবং সেখান থেকে তারা এমন অনেক তথ্য আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে যায়, যে এরকমটা গিয়ে দেখো, ওরকমটা গিয়ে দেখো। তো এটা খুব ভালো লাগে যে তারা তাদের ভুলটা কিন্তু বুঝতে পেরেছে। কিন্তু এই যে বড় বড় করে লেখা যে 2025-এ আমি অনেক কারোর কাছ থেকে তোমার ধোকা খেয়েছি আর না, অনেক ধোকা খেয়েছি তবে আর না, তো এক্ষেত্রে শুধুই কি ও ধোকা খেয়েছে, ও কাউকে ধোকা দেয়নি? এই যে জিম শিখতে গেল, যখন জানে একটি ছেলে বিবাহিত এবং সে অবশ্যই একটা ডিভোর্স কেসের মধ্যে চলছে, প্লাস তার দ্বিতীয় ম্যারেজ করে নিয়েছে ইললিগালভাবে, তারপর আবারও কি এই জিম ট্রেনারের সাথে সামান্য থেকে সামান্য মানে
বৃহত্তম যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দেখো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো মুখে বলছি, আমি জানি না কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে জড়াজপটি চুম্মাচাটি এগুলো হয়, যেটা কিনা আমরা কল রেকর্ডের মাধ্যমে কিন্তু জানতে পেরেছি, কোনো গোপন সূত্রের খবর কিন্তু এটা নয়। তো সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে তো জেনে বুঝে করেছে, তার ওয়াইফ আছে, সে একজন বিবাহিত ছেলে, তাহলে সে তাকে ধোকা দিল না সেই ছেলেটি টিনুকে ধোকা দিল? এক্ষেত্রে তো আমার মনে হয় টিনু ধোকাটা দিয়েছে। তাহলে বারংবার ও নাকি ধোকা খেয়েছে, না না একদমই নয়। ও ধোকা খেয়েছে কোন জায়গায় জানো? নিজের পরিবারের মানুষগুলোর কাছ থেকে। সে তোমার বাবা বলো, সে তোমার ঠাম্মি বলো, সে তোমার মা বলো, সে তোমার দাদা বলো আর বৌদি বলো। কেন ঠাম্মির নামটা আমি বারবার বলছি? আজকে ঠাম্মিও কিন্তু পারতো জোর জার মুলুকতার করে টিনুকে ওই জায়গায় কিন্তু আটকে রাখতে, দিল্লির ফ্ল্যাটে, তাই তো? তাহলে হয়তো টিনু আজকে এই যে জমি কেনার একটা মিথ্যে নাটক, এটা আমার কথা নয়, বেশিরভাগ ভিউয়ার্সদের কথা, কিন্তু এই জমি কেনার বিষয়টা কিন্তু সম্পূর্ণ নাটক। দেখো আমার কাছ থেকে, আমি তো এই খবরটা ভেতর থেকে কখনোই জানতে পারিনি, তার ভিডিও দেখেই বলেছি যে কখনোই কিন্তু এরকম হয় না যে জমির রেজিস্ট্রি হয়ে গেছে এবং তারপর এই সমস্ত মাপজোপ হচ্ছে। কারণ একটা জমি কেনা মানে, বলে না মাটি কেনা মানে অনেক কিছু বিষয়, আইনত দিক থেকে অনেকটা কিন্তু তোমার হেডেক নিতে হয়। প্রথমত সেটা মাপজোপ হবে, তারপর আমিন আসবে, একটা স্কেচ বানাবে, ভ্যালুয়েশন করবে, তারপর সেই অনুযায়ী কিন্তু রেজিস্ট্রির ডেটটা ফিক্সড হবে এবং তার আগেই কিন্তু এই কাজগুলো হয়। রেজিস্ট্রির পর তো জমিটা আমার নামে, সেখানে রেজিস্ট্রি যদি একবার হয়ে যায়, তারপর যদি মেপে চুপে দেখাও যায় যে আমার কিছুটা অংশ বেশি হচ্ছে বা কিছুটা অংশ কম হচ্ছে, তখন যদি নতুন করে আবারও রেজিস্ট্রি করতে যায় বা নতুন করে আবারও স্কেচ বানাতে যায়, তখন কিন্তু সেই ডবল খরচা হবে। আর এখন জমি রেজিস্ট্রির খরচা যে কতটা আমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানি। খরচা তখনই হয় না যখন সেটা দান ছত্র করে দেওয়া হয়। ধরো কেউ কাউকে দান করে দিল, সেক্ষেত্রে কিন্তু সেটার রেজিস্ট্রি খরচা লাগে না, তবে দান ছত্র হিসেবে বিষয় হলে কিন্তু পরবর্তীতে বিক্রি করতে গিয়ে সেই জমির কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো তার মানে টিনু পুরোপুরি এই জায়গায় মিথ্যে কথা বলেছে। হয়তো জমিটাও দেখেছে, দিনক্ষণ ঠিক করেছে, রেজিস্ট্রি করবে, কিন্তু ও আমাদের কাছে আগাম জানিয়ে দিল বিক্রি হয়ে গেছে। হয়তো বিক্রি এখনো ও এখনো পর্যন্ত কিন্তু কেনেনি, ওর ভিডিও থেকেই পুরোপুরি কিন্তু এটা বলছি। তাহলে এই যে প্রতিনিয়ত আমাদের সামনে বলা হচ্ছিল কিছুদিন আগেও কষ্ট কষ্ট কষ্ট, এটা সম্পূর্ণ মিথ্যে ছিল। আর ধোকার বিষয়, কে কাকে ধোকা দিয়েছে? ও তো জিম ট্রেনার থেকে আরম্ভ করে দিল্লিতে নয়ডাতে থাকাকালীন অবস্থায় যে ওর সাথে একজন আরসুলা টিকটিকি থাকতো, সেক্ষেত্রে ও কতজনকার কাছ থেকে ধোকা খেয়েছে? আমি ধরে নিলাম বাচ্চার বাবা ফোকলা, এছাড়া তো আর কেউ না, দুজন। আর ও শত শত লাখো লাখো কোটি কোটি, মানে ওর অল টোটাল ভিউজ যদি যোগ করা হয়, এই 2-2.5 বছরের কোটি কোটি ভিউজ ওর হয়ে গিয়েছে, লাখে লাখে ভিউজ হয়ে গিয়েছে। তাহলে ওই লাখে লাখে মানুষকে কিন্তু ও ধোকা দিয়েছে। তার শাস্তিটা ঠিক কি হবে? তার শাস্তি ঠিক কি হবে? আসলে কি জানো তো, কিছু অন্ধ সাপোর্টার, কিছু অন্ধ ভিউয়ার্স আছে, তারা এমন বিষয়ে ওকে কমেন্ট করে, এমনভাবে কমেন্ট করে ওই মিথ্যে বিষয়টা চালিয়ে যেতে আরও কিন্তু সাহস পায়। তবে এমনও কিছু ভিউয়ার্স এখনও পর্যন্ত রয়েছে যারা কিন্তু অন্ধ সাপোর্টার নয়, তারা বলে যে আগে তোমার এই জিনিসটা দেখবো, তবেই কিন্তু তোমাকে বিশ্বাস করব, কারণ তুমি একবার নয় একের অধিকবার আমাদেরকে ঠকিয়েছো, আমাদেরকে একের অধিকবার কিন্তু ঠকিয়েছো। তো ও যে এই যে বললো ধোকা খেয়েছি 2026-এ, কি বিষয়কে কেন্দ্র করে বললো? কারোর কাছে টাকা ধার দিয়েছে, সেই টাকাটা ও কিন্তু নিতে যাবে। তো এক্ষেত্রে আমার প্রথম সন্দেহ কিন্তু হচ্ছে কার কাছে? ফোকলার কাছে, কারণ ও ফোকলাকে কিন্তু অনেক টাকা দিয়েছে। আর ফোকলা কিন্তু বলেছিল, লাইভ চলাকালীন বলেছিল, মানে ফোকলার লাইভ প্লাস ফোকলা ভিডিও করেও বলেছিল, জানি না তোমাদের কতজনের মনে আছে, তবে সেই ভিডিওগুলো সম্পর্কে কিন্তু তখন ভিডিওও করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু এই একই কথা আমিও বলেছিলাম। ফোকলার কথা অনুযায়ী যে আমাকেও কত টাকা দিয়েছে, আমার বাড়ির কিছুটা অংশ টাকা দিয়েছে, আমি যখন লোন নিতে চাইছিলাম বা আমি যখন এটা করতে চাইছিলাম, তখন ওই আমাকে বলে কি দরকার সেই লোনগুলোকে নিয়ে আমি তোমাকে দিচ্ছি, তুমি করো, পরে পরে তুমি আমাকে কিছুটা টাকা দিয়ে দিও। আবার এটাও শুনেছিলাম যে ফোকলার বাবার কাছে না মায়ের কাছে বোধহয়, ফোকলার মায়ের কাছে টিনু কিন্তু একটা টাকা জমাতো, মানে প্রতি মাসে ধরো যে পেমেন্টটা পেতো, তখন তো হিউজ অ্যামাউন্টের একটা পেমেন্ট পেতো, ধরো মাসে যদি 70-80 হাজার টাকা ইনকাম করে, 40,000 করে হয়তো ফোকলার মায়ের কাছে রাখতে দিত। এবং সে যখন প্রায় 3-4 মাস পর সেই টাকাটা কোনো একটা দরকারের জন্য চায়, তখন কিন্তু ফোকলার মা বলে তোমার শ্বশুরমশাই এই টাকাটা নিয়ে নিয়েছে এবং নিয়ে নাকি জানি না কোন, মানে আমি উচ্চারণ করছি না, এরকম যে কথা সেটাতে লাগিয়েছে। আবার আরেক দিক থেকে শুনেছিলাম যে তাদের কিছু পুরাতন ধার ছিল বেশ লাখখানেক টাকা, সেই টাকাটা কিন্তু সেইতে কাজে লাগিয়েছে।
এবং সেটা ফোকলাও নাকি জানতো না। এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা, ফোকলা জানতো না, এটা তো কখনো হতে পারে না। তো তখন কিন্তু ফোকলা বলেছিল যে এই টাকাটা আমি কিন্তু পরে পরে শোধ করে দেব। কিন্তু তারপরে টিনুর সাথে ফোকলার সমস্ত কিছু ছাড়াছাড়ি, আর কিছুই যোগাযোগ এই মুহূর্তে হয়তো নেই। তো সেক্ষেত্রে সেই যে টাকাটা জমিয়েছিল ফোকলার মায়ের কাছে, সেই টাকাটা ফেরত নেওয়ার জন্যই কি ফোকলার কাছে গিয়েছিল। আমরা কিন্তু এটাও জানি না তোমরা কতজন জানো যে এখন কিন্তু টাকা দিলে অনেক ধরনের লোক কিন্তু পাওয়া যায়, যে আমি প্রতিদিন তার বাড়ি গিয়ে হাজিরা দিতে পারবো না, টাকা চাইতে পারবো না, তাই আমি কিছু পয়সা দিয়ে এরকম কোনো মানুষকে, সেটা আইনত দিক থেকেও হতে পারে, আইনত দিক থেকে হতে গেলে একটু জটিলতা বাড়ে, বাট এরকমও নর্মাল ক্ষেত্রেও লোক পাওয়া যায়, সে কিন্তু প্রায় দিন গিয়ে হাজিরা দেবে, তার সাথে কি আলাপ আলোচনা হচ্ছে সে কিন্তু এর সাথে এসে জানিয়ে দেবে। এরকমটাও হতে পারে যে টিনু কারোর সাথে দেখা করতে গিয়েছিল তার মারফত ফোকলার বাড়ি হাজিরা দেওয়ার জন্য, যে সেই টাকাটা, কারণ ফোকলাকে বাড়ি বানিয়ে যেই দিয়েছে সেটা কিন্তু টিনু নিজেই দিয়েছে, এটা কিন্তু ফোকলা বলেছে, আর টিনুও কিন্তু সেটা স্বীকার করে। তো এক্ষেত্রে আমার মনে হয় ফোকলার বাবার কাছে যে টাকাটা রাখতে দিয়েছিল মায়ের কাছে, সেই টাকাটার, সেটা কিন্তু 2-1 টাকা নয়, 2-1 লাখ টাকা নয়, বেশ প্রায় 4-5 লাখ টাকা মতো হবে। তো এরকম একটা হিউজ অ্যামাউন্টের টাকা, আমার মনে হয় এখন যেহেতু জায়গা কেনার বিষয় চলছে, কিছু টাকা কম পড়েছে, সেই কারণেই হয়তো টাকাটা মানে চাইতে যেতে পারে। দ্বিতীয়ত আরেকটা হতে পারে, সেটা হচ্ছে সেবক দাদা, কারণ সেবক দাদা তার যে পারিশ্রমিক তার থেকে অধিক টাকা কিন্তু টিনুর কাছে ধার হিসাবে নিয়েছে। সব থেকে হাস্যকর একটা বিষয়, টিনু নিজেকে বহুত চালাক ভাবে, বাট ও হচ্ছে সব থেকে বেশি বোকা। আসলে কি জানো তো, নিজের সন্তান স্বামীকে পাকে ফেলবার জন্য ও ভেবেছিল আমি বিশাল বিশাল মানুষের হাত পেয়ে গেছি, বাট সেই মানুষগুলো যে একে পুরোপুরি মুরগি বানাচ্ছিল সে কিন্তু বুঝতে পারেনি, কারণ তখন ফোকলার প্রেমে এতটাই ও বিভোর ছিল যে ওর ক্ষতি কোন দিক থেকে হচ্ছে সেই দিক ও দেখতেই পাচ্ছিল না, শুধু একটা দিকই দেখতে পাচ্ছিল যে ওই ভালোবাসার মধ্যে কি তোমরা বুঝতেই পারছো যে একটা চাহিদা ওর ছিল, যেটা ওর বাবাও বলেছে যে আমার মেয়ের চাহিদা একটু বেশি। তো সেক্ষেত্রে বগদাদা কিন্তু তার একজন রিলেটিভ হতে পারে, রিলেটিভ নাকি তার বাবা শরীর অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল, তখন কিন্তু 6,000 টাকার ধার নিয়েছিল। এরকম অনেক টাকা ধার কিন্তু এই বগদাদা মানে সেবক দাদা টিনুর কাছ থেকে নিয়েছিল, এবং বলেছিল পরবর্তীতে তোমার এই কেস চলার সময় যেই যে টাকাগুলো আমার একটা পারিশ্রমিক হিসেবে তোমাকে দিতে হয় সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে না। তো পরবর্তীতে তো বিষয়টা পুরোপুরি এন্ড হয়ে যায়। এক্ষেত্রে টাকা কিন্তু বগদাদার কাছ থেকেও পায়, মানে বগদাদার কাছ থেকেও পায়, দ্বিতীয়ত ফোকলার কাছ থেকেও পায়, তৃতীয়ত টিনুর বাবার কাছেও কিন্তু টিনু অনেক টাকা পায়। তোমাদের মনে আছে টিনুর বাবাকে কিন্তু সুন্দর একটা ফোন কিনে দিয়েছিল, তাই তো? ফোন কিনে দেওয়া, অনেক টাকা দিয়ে হেল্প করা, এরকম কিন্তু অনেকটাই দেখেছি। তবে টিনুর বাবার কাছে টাকা চাইতে যাওয়ার বিষয়টা আমার কাছে এখন একটু কম গুরুত্ব পাচ্ছে, কারণ এই কারণেই বলছি যে টিনু জানে যে বাবার সাথে যদি এখন টাকা চাইতে গিয়ে হাঙ্গামা করি, না জানি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাবে, কারণ এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি এটা মানে একটা সিক্রেট হয়ে রয়ে গিয়েছে যে টিনুর বাবা কোথায়, ঠাম্মি কোথায়। ঠাম্মি নাই, মেয়ের বাড়ি আছে, কিন্তু বাবা এইভাবে উধাও কি করে হয়ে গেল, মানে কি অবস্থা, গ্রামের কেউই কি জানে না? নিশ্চয়ই জানে, বাট সেটা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আসেনি, এমন কিছু ভাবে রয়েছে। বাবাও হয়তো বিষয়গুলোকে এমনভাবে লুকিয়ে রেখেছে, সেই কারণে কারোর কাছেই এটার সম্পর্কে কোনো রকম কোনো তথ্য নেই। তো বাবার কাছে গিয়ে চাওয়া মানে আবারও কিন্তু বিষয়টা একটা হই হুল্লোড়ে পরিণত হওয়া। তো আমার মনে হয় না বাবা, আমার মনে হয় ফোকলার কাছেই গিয়েছে, কারণ ফোকলার ওই যে মায়ের কাছে প্রায় 4-5 লাখ টাকা যে রেখেছিল, সেই টাকাটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা, যদি এতগুলো দিন কি হিসাব করে দেখে ওটা কিন্তু অল টোটালে 7 লাখের মতো হয়ে যাবে, 6-7 লাখ তো হবেই। তো আমার মনে হচ্ছে কিন্তু ফোকলার কাছে। তো বলি কি মামুনি, তুমি কি শুধু ধোকা খেয়েছো নাকি এত লাখে লাখে ভিউয়ার্সদেরকে ধোকা দিয়েছো? তার কনসা শাস্তি হবে। কিন্তু ভিউয়ার্সরা এত বোকা, ও নিজেকে চেঞ্জ করছে যে আমি আর ধোকা খাবো না, কিন্তু ভিউয়ার্সরা কিন্তু বারবার ধোকা খাওয়ার জন্য ওর ভিডিওতে গিয়ে কিন্তু এইভাবে হাজিরাটা দিচ্ছে। এরপর চলে আসি টিনুর আজকের ভিডিও। তো আজকে আমি যখন বেরোই তখন হয়তো ভাবলাম যে হয়তো সন্ধ্যের দিকেও দিতে পারে, বাট তারপরও দেখলাম ও কিন্তু ভিডিও দেয়নি। তো ভিডিও না দেওয়ার কারণ কি? টাকা সংক্রান্ত বিষয় নিয়ে কি আবারও দ্বিতীয় দিন হাজিরা দিতে গেছিলো? কারণ ও বলল গেছি, দেখা হয়েছে, বাট কোনো রকম কোনো কাজ হয়নি। তাহলে এবার ভেবে দেখো, যদিও ডাইরেক্ট ফোকলার কাছে যেত, দেখা হয়েছে কোনো কাজ হয়নি, এই কথাটা কিন্তু বলতো না। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে কারোর মাধ্যমে এই কাজটা করাতে মানে চাইছে, কারণ হাজিরা তো প্রতিদিন দিতে হয়। তো আজকের ভিডিও না দেওয়ার কারণ আমার এটাই মনে হচ্ছে যে হয়তো এটার জন্যই ও আবারও কোনো মানুষের সাহায্য নিতে চাইছে, বা মানে আইনের দ্বারস্থ হলেও কিন্তু হতে পারে। তো এবার চলে আসি অমাবস্যার ভিডিও। অমাবস্যার তো ওই একটাই নাটক, কোথাও বেরোতে গেলে কোনো ঘাড়ে ব্যথা নেই,
বাড়িতে বসে বসে খেতে গেলে কোনো ঘাড়ে ব্যথা নেই, কাজকর্ম করতে গেলে শুধুমাত্র যত রকমের রোগ, যত রকমের ঘাড়ে ব্যথা। আরে হবেই না বা কেন? মা এই ধরনের মানে কি বলবো, একদম ইমোশনাল করা টাইটেল থাম্বনেল দিচ্ছে। মা আমার আজকে খুব ব্যস্ত, মা আর আজকে আমি মানে মা আমার খুব কষ্ট পাচ্ছে। মুখে মা কিন্তু মন থেকে মায়ের মতো ভালোবাসে কাকে? লাইফ আর বউকে। সেটা আমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারি। কারণ ছেলের পায়েস খেতে ইচ্ছা করছে, 2 প্যাকেট দুধ নষ্ট হয়ে যাওয়ার পরেও মা কিন্তু তড়িঘড়ি ওই সন্ধেবেলা নয় রাত্রিবেলা বলা ভালো, দুধ নিয়ে এসে ছেলেকে কিন্তু পায়েস বানিয়ে দিল। অথচ মেয়ের জন্মদিনে মেয়ের পাশে থাকার পরেও তার প্রয়োজন মনে হয়নি যে অল্প একটু চাল দিয়ে, যে চাল আছে তাই দিই, কিন্তু একটু পায়েস বানিয়ে দিই, বা একটু সিমাইয়ের পায়েস বানিয়ে দিই, বা একটু লুচি তরকারি বানিয়ে দিই, মনে কিন্তু হয়নি। তার মানে বুঝতেই পারছো, ওই যে একটা কথা বারবার বলি, মেয়ে নিয়ে যদি কোনো পরিবারে সবথেকে বেশি মানে উঁচ নিচ বিষয় থাকে যে ছেলে হলে এটা পাবে, মেয়ে হলে এটা পাবে না, তার জলজান্ত প্রমাণ তো টিনুদের পরিবার না। বাচ্চা বাবার পরিবারেরটা তো আমরা ভিডিওর মধ্যে দেখিনি, যা শুনেছি ভিডিওতে শুনেছি, বাট ভিডিওতে তো কখনো দেখিনি। কিন্তু টিনুদের পরিবারের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা ভিডিওর মধ্যে পুরো কিন্তু দেখতে পাচ্ছি। তো বললো যে হালকা পাতলা রান্না হবে, হ্যান ত্যান এটা ওটা হবে বললো। চিকেন আগের দিন রান্না হয়েছে, আজকে আর হবে না, হ্যান ত্যান বললো। তারপর বললো যে ওই পুকুদের ঘর হয়েছে, তো এই চৌকিটা পুকুদের ঘরে রেখে দেবো। চৌকি বলতো ঠাম্মি যে চৌকিটায় শুতো সেই চৌকিটা। এবং এই যে পুকুদের ঘর হয়েছে, তাহলে পুকুদের ঘরের জন্যই কি ইট? তবে আমি এখনো পর্যন্ত বলছি যে না, ওই ইটটা কিন্তু মানে আমার কোথাও না কোথাও মনে হয়েছিল পুকুদের, কিন্তু তারপর আমার মনে হলো যে না, পুকুদের ঘরের জন্য হয়তো ইটটা নয়। কারণ পুকুদের সেই রকম কিন্তু পরিস্থিতি নয় যে ঘর কমপ্লিট হয়ে গেছে তারপরেও এতগুলো ইট এনে রেখে দেবে। হতে পারে এটা কিন্তু টিনুদেরই ইট। টিনু হতে পারে জায়গাটা কেনার পর বাউন্ডারি দেবে বলে ওই কটা ইট কিন্তু নামিয়েছে, কারণ ওই কটা ইটে একটা ঘর কিন্তু কখনোই কমপ্লিট হবে না। আর পুকুদের এই মুহূর্তে অতটাও হয়তো সামর্থ্য নেই যে একটা কোটা ঘর বানিয়ে ফেলবে। তার মানে এই যে কিছু ইট, এটা কিন্তু একটা বাউন্ডারি ঘিরতে যতটা ঠিক ইটের প্রয়োজন পড়ে ততটাই ইট কিন্তু আছে। তো আমার মনে হচ্ছে এটা কিন্তু টিনুদের ইট, হয়তো আমি ভুল হলেও হতে পারি, ড্যাম শিওর নয়, কারণ ভিডিও দেখে অনুমান করে তোমাদের সামনে কিন্তু বলছি। তো তখন বললো যে চৌকিটা ওদের ঘরটা বেশ বড় হয়েছে, চৌকিটা ওদের ঘরে দিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে কি প্রমাণিত হলো? যে টিনুর ঠাম্মি ইহকালে আর হয়তো এই টিনুদের বাড়িতে আসবে না। তার মানে মেয়ে বলছি, বৌমা, নাতনি, নাতি, নাতবউ এমন কি করলো ঠাম্মির সাথে যার জন্য সেই মানুষটা আর কোনোদিনও এই বাড়িতে আসবে না? বাবা তো বাবাই, ঠাম্মি। আরে যেই পরিবারকে তোমরা সাপোর্ট করছো সেই পরিবারের একটি মানুষও ভালো, একটি মানুষের গুণও ভালো। আজকে টিনুর একটা ছোট্ট জমি কেনা দেখে নাকি আমরা হিংসায় জ্বলে পুড়ে মরছি। কেন? আমাদের বাড়িঘর দোয়ার নেই নাকি? আমাদের জমি জমা নেই? সমস্তটাই আছে। কিন্তু আমি কিন্তু এটাতে খুশি হয়েছি যে হ্যাঁ, টিনু কিন্তু নিজের নামে একটা জমি কিনতে পেরেছে। কারণ টিনুর সাথে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি, অবশ্যই এটা আমার কন্টেন্ট, বাট একটা মেয়ে হিসেবে দেখতে গেলে একদিক যদি অফ রাখি পুরোপুরি, আর একটা দিকে কি পড়ে যে ওকে যেভাবে লুটে পুটে ওর পরিবার খাচ্ছে, তার থেকে টিনু যদি বেরিয়ে আসতে পারে তো অন্তত নিজের ভবিষ্যতে লাস্ট বয়সের জন্য মাথা গোজার ঠাঁইটা তো পাবে। তো সেক্ষেত্রে তাকে কিন্তু আমি সাপোর্ট করব। কিন্তু সেই দিকটাকেও যদি আমি বন্ধ করি, মানে অফ দিই, তাহলে এটা তো পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে, তাই না, যে টিনু করেছে একটা বিয়ে, দুটো বিয়ে, টিনুর মাও এই কর্মকাণ্ড ঘটিয়েছে, বাবাও তাই। দাদা বৌদির এখনো পর্যন্ত সেইভাবে কোনো বিষয় নেই, আশা রাখবো এরকম কিছু হবেও না। সব থেকে বড় কথা, যেই পরিবারে বয়োজ্যেষ্ঠ মানুষকে এইভাবে এই বয়সে এসেও মানে নিজের বাড়িতে ঢোকার সমস্ত রাইট হারিয়ে ফেলে, সেই পরিবারের প্রত্যেকটা মেম্বার্স কতটা নিচু মানসিকতার, যেই মানুষটি আসার সময় নাতনির জন্য 3-4টে চুড়িদার, নাতির জন্য জামা, এই খাবার ওই খাবার, এই ওই হ্যান ত্যান, মানে যাবতীয় জিনিস, মানে ঠাম্মি বাড়ি আসছে দেখবে এরকমটা হয়, দিদারা নাতনিদের জন্য মানে মেয়ের ঘরে নাতি নাতনিদের জন্য নিয়ে আসে, তারপর তোমার এরকমটাই হয়। কিন্তু ছেলের ঘরে নাতি নাতনিরা বড় হয়ে গেলে তারপর কিন্তু ঠাম্মিরা খুব কমই আনে। কিন্তু এক্ষেত্রে দেখেছিলাম যে নিজের মেয়ের ঘরের নাতনিদের থেকেও হয়তো টিনুকে সব থেকে বেশি ভালোবাসতো, কিন্তু তারপরেও প্রতিদানটা কি দিয়েছে, খোঁজ খবরটা পর্যন্ত কিন্তু নেয়নি। তো ওরা যে বলছে, টিনু যে বলছে যে আমাকে নাকি ধোঁকা দিয়েছে, ও কমসা ধোঁকা দিয়েছে, এত মানুষ প্লাস ওর বয়োজ্যেষ্ঠ ঠাকুমা তাকে কম ধোঁকা দিয়েছে? নতুন করে স্বপ্ন দেখিয়ে দিল্লিতে তোমার আর আমার সংসার, তারপর সেই মানুষটি যখন সমস্ত কিছু সেট করে নিল, তাকে আবারও কিন্তু এমন আঘাত করলো যে সে তার আর ওই নাতনির সাথে কখনো সম্পর্ক রাখার মতো মনস্থির করতেই পারলো না। মানে কতটা নিচু মানসিকতার এই পরিবারটা যে একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়েও কিন্তু এইরকম ছেলেখেলা করতে পেরেছে। তো
টিনুর মায়ের ভিডিও দেখলাম এবং 14 মিনিটের ভিডিও দিয়েছে, সেইটাও দেখলাম। টিনু ঘর ঝাঁট দিচ্ছে, রান্না করছে, এই করছে, ওই করছে, সেই করছে। এবং সব থেকে আশ্চর্য বিষয় যে পুঁতির মালা গাঁথা, আমি জানি না এই পুঁতির মালাগুলো করে ঠিক কত টাকা ওরা ইনকাম করে পার ডে। তো এই সমস্ত কাজ করলে কিন্তু অটোমেটিক্যালি ঘাড় ব্যথা হয়। কারণ কি জানো, এই যে সবসময় ছুঁচের কাজ করতে হয়। কারণ কেন বলছি, যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই সময় আছে কি জানি না, আমাদের সময় বাচ্চাদের সোয়েটার, বাচ্চাদের মোজা, টেবিল ক্লথ, তারপর তোমার রুমাল এরকম কিন্তু বানাতে দিত। ওই বিশেষ করে রুমালটা তো ছোট, বাট টেবিল ক্লথ বলো আর ওই তোমার বাচ্চাদের সোয়েটার মোজা বলো অনেকটা কিন্তু বড়। এবং সেটা কিন্তু ওই করে ওগুলোকে কি বলে ভুলে গেছি, বড় বড় ছুঁচ টাইপের যে ছিল, গাঁথতে হতো। তো ঘাড় কিন্তু ব্যথা হতো। তো এই পুঁতির কাজ করলে ঘাড়ে ব্যথা বাড়বেই, আজকে কমলেও 10 দিন পর কিন্তু আরও বাড়বে। আসলে এই কাজগুলো এতটাই কষ্টসাধ্য কাজ যে তুমি যদি 100 টাকা ইনকাম করো, তোমাকে ধরে রাখতে হবে 500 টাকা তোমাকে কিন্তু খরচা করতে হবে। কারণ ঘাড়ের প্রবলেম ও চোখের প্রবলেম আসবেই আসবে। আর টিনু দেখলাম সেটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। মা করতে পারেনি তো কী হয়েছে, আমি করব। তোমাদের মনে আছে টিনুর চোখের প্রবলেম হয়েছিল, তো এই চোখের প্রবলেমকে মা দেখতে পাচ্ছে না। মা তো এক তো মেয়েকে ভালোবাসে, মা বুঝতে পারছে না যে ওই পুঁতির মালা করে আমার ঘাড়ের ব্যথা, তোরও দুদিন পর ঘাড়ের ব্যথা হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, দরকার নেই আর এই সমস্ত কাজকর্ম করার। না, মেয়েকে দিয়ে যতটা করানো যায় ইনকামও করাবো, পুঁতির মালাও গাঁথাবো, আবার সংসারের সমস্ত কাজকর্ম করাবো। ছেলের বেলায় ফক্কা, ওই মাঝে সাঝে একদিন দুদিন ভাড়া যাবে, যতটুকুনি যা হয়। তোকেই কিন্তু সব দিক থেকে স্ট্রাগলটা করতে হবে। তাই আমার মনে হয় সব থেকে বেশি ধোকা যদি কোথা থেকেও পেয়ে থাকে, সেটা হচ্ছে টিনু তার নিজের পরিবার তথা জন্মদাত্রী মা, বাবা, দাদা, বৌদির কাছ থেকে, আর কারোর কাছ থেকে না। আরও একটা কথা বলবো ভাবছিলাম যে টিনুর দুদিন আগেকার ভিডিওতেই বলেছিল কদিন ধরে মনটা ভালো নেই, কদিন ধরে মনটা ভালো নেই। তো যার জমি 1 মাস আগে কেনা হয়ে গিয়েছে তার তো আনন্দে উৎফুল্ল হওয়ার কথা, তাই না? মানে মন খারাপ হবে? হ্যাঁ, আমরা তো ছোট্ট একটা জিনিস যদি ইউআইটির পেমেন্ট থেকে করতে পারি, কারণ আমাদের তো 9 মাসে 6 মাসে ইউআইটির পেমেন্ট আসে, ওদের মতো আমরা তো আর চরিত্র বিক্রি করতে পারি না। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার খারাপ, বাট সবসময় সম্মানের সহিত কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে, ওর মতো চরিত্র বিক্রি করে নয়। কারণ টিনুর মায়ের কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে দেখলাম যে আমিও চাই নিজের পায়ে দাঁড়িয়ে এরকম একটা জমি কিনতে। তখন একজন রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ, ওর মতো ভিডিও কলিং, চ্যাটিং, সেখানে নিজের বডি দেখানো, নোংরা নোংরা মেসেজ পাঠানো, এগুলোও আপনি করুন, আপনিও খুব তাড়াতাড়ি টিনুর মতো কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবেন। একদম ঠিক উত্তর দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখবে ছোট্ট কোনো জিনিস যদি একটা ঘরের জন্য করতে পারি, ধরো একটা ছোট্ট কোনো সুন্দর একটা যদি কৌটো কিনতে পারি, বা সুন্দর একটা কোনো অনলাইনে জিনিস অর্ডার দিতে পারি, রান্নাঘরের, বিশেষত আমরা মহিলা মানে রান্নাঘরের দিকটাকেই তো গুরুত্ব দিই, বা ঘর সাজানোটাকে, তাতেও কিন্তু কতটা আমরা হ্যাপি হই। আর এক্ষেত্রে জমির মতো একটা জিনিস কিনলো, মন দুঃখ ছিল। তো দুদিন পর না জানি আবার এরকম শুনবো যে ওর বাড়ির কাজও শুরু হয়ে গেছে, অর্ধেক বাড়িও উঠে গেল, এরকমটা যে 1 বছর মানে 2027 দেখবো বাড়ির গৃহপ্রবেশ হচ্ছে। তোমরা এই ক্যালকুলেশনটা করে নিও যে কত লাখ টাকা 1 বছরের মধ্যে জমিয়ে ফেলেছে, যাতে করে ও জমি কিনে একটা বাড়িও কমপ্লিট করে ফেলতে পারে। তো এক্ষেত্রে বাচ্চার বাবার যে বলেছে কথাগুলো, সেগুলো হিংসাতেই বলুক আর রাগেই বলুক, কথাটা কি একদম ফেলে দেওয়ার মতো? নিশ্চয়ই তো কিছু ঘাপলা বিষয় আছে না? টিনু এখনো পর্যন্ত চুপ করে আছে কেন? যে আমি সোনা নিইনি, আমার নামে মিথ্যে মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে, তার মানে কিছু তো বিষয় আছেই আছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর হাইপ করে দিও। আজকে অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা দেবো না, এখন বাজে 11:20। এখন আমি এত রাতে ভিডিও করি না, বাট আজকে বাইরে থেকে ঘুরে এসেছিলাম, মনটা ভালো লাগছিলো। তো কাল সকালে মানে ভোট দিতে যাওয়ার আগে পারলে ভিডিওটা দিয়ে দেবো। তো চলো,